এই কথা তো আমরা সবাই জানি যে আলবার্ট আইনস্টাইন পৃথিবীর সবথেকে জিনিয়াস মানুষ ছিলেন। উনি একাই হাজার সায়েন্টিস্টের থেকে বেশি ব্রেন ইউজ করতে পারতেন। যে জিনিস আমরা মানুষ বোঝা তো দূরের কথা, কল্পনাও করতে পারি না, সেই জিনিস আইনস্টাইন ভেবেছিলেন, বুঝেছিলেন এবং পুরো পৃথিবীর জন্য সহজ করেছিলেন। অ্যালবার্ট আইনস্টাইন একজন ফিজিসিস্ট ছিলেন। উনি থিওরি অফ রিয়ালিটিভিটি A=mc² আর ফটো ইলেকট্রনিক্স এফেক্ট এর ল বানিয়ে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আর এর জন্যই তাকে নোবেল পুরস্কারও প্রদান করা হয়েছিল। তার এক্সট্রাঅর্ডিনারি ভাবনার এবং বোঝার ক্ষমতা দেখে মানুষ মনে করত যে তার কাছে একটি স্পেশাল ব্রেন আছে, যা আমাদের মতো সাধারণ মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী। এই বিষয়ে আইনস্টাইনেরও ধারণা ছিল। এর জন্য উনি চেয়েছিলেন যে মৃত্যুর পরে তার শরীরের কোনো অংশের উপর কোনো ধরনের গবেষণা যেন না হয়। উনি তো এটাও বলে দিয়েছিলেন যে মৃত্যুর পর যেন তার শরীরকে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু পরে সেটাই হলো যেটার ভয় আইনস্টাইনের ছিল। 1955 সালের 18 এপ্রিল তিনি প্রিন্সটন হসপিটালে মারা যান। আইনস্টাইন মারা যাওয়ার পর তার বডির অটোপসির জন্য, মানে মৃত্যুর কারণ জানার জন্য যে ডাক্তার আসেন, তিনি লুকিয়ে আইনস্টাইনের ব্রেন চুরি করে নেন। কারণ সেই ডাক্তারের সবচেয়ে বেশি জিজ্ঞাসা ছিল এই নিয়ে যে পৃথিবীর সবচেয়ে জিনিয়াস ব্যক্তির ব্রেনে আসলে আছে কি। আইনস্টাইনের ব্রেন যে ডাক্তার চুরি করেছিলেন তার নাম ছিল থমাস হার্ভি। তার নিজের সাথে কি হবে এটার থেকে তার বেশি চিন্তা ছিল আসলে আইনস্টাইনের ব্রেনে আছে কি এটা জানার। কিছুদিন পর যখন প্রিন্সটন হসপিটাল ডাক্তার হার্ভির এই কাণ্ডের ব্যাপারে জানতে পারেন, তখন ডাক্তার হার্ভির চাকরি চলে যায়। কিন্তু ডাক্তার হার্ভি আইনস্টাইনের ছেলে হান্স আলবার্ট এর কাছ থেকে যেমন তেমন করে এই পারমিশন নিতে সক্ষম হয় যে তার পিতার স্পেশাল ব্রেনের রহস্যময় জিনিসগুলো খুঁজে বের করার এবং পৃথিবীর সামনে তা নিয়ে আসার। এই দিনের পর থেকে শুরু হয় আইনস্টাইনের ব্রেনের একটি লম্বা যাত্রা। ডক্টর হার্ভি পেশায় একজন প্যাথোলজিস্ট ছিলেন। তিনি শুধু জানতেন পোস্টমর্টম কিভাবে করতে হয়। তিনি ভেবেছিলেন যে তিনি আইনস্টাইনের ব্রেনের উপর রিসার্চ করতে পারবেন। এখন পরিস্থিতি কিছুটা এমন ছিল যে ডক্টর হার্ভি প্রিন্সটন হসপিটালের নিজের চাকরি হারিয়েছিলেন এবং নিজের প্যাথোলজিস্ট পদও। ডক্টর হার্ভি, যিনি আইনস্টাইনের ব্রেন ইতোমধ্যেই প্রিজার্ভ করে রেখেছেন, তিনি তা নিয়ে পেনসিলভেনিয়ার শহর ফিলাডেলফিয়ায় চলে যান, যেখানে তিনি সর্বপ্রথম আইনস্টাইনের ব্রেনের অনেকগুলো ছবি তোলেন এবং পরবর্তীতে আইনস্টাইনের ব্রেনের 240টি টুকরা করে আলাদা আলাদা বোতলে প্রিজার্ভ করে নিজের বেসমেন্টে লুকিয়ে রাখেন। এই বিষয়টা নিয়ে ডক্টর হার্ভির তার স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া হতো, কারণ তার বউ তাকে হুমকি দিত যে সেই ব্রেনটিকে উঠিয়ে কোথাও ফেলে দিবে। একদিন ঝগড়া এত বেড়ে গেল যে দুইজন স্বামী স্ত্রী তালাক নিয়ে আলাদা হয়ে যাওয়া লাগলো। এরপর ডক্টর হার্ভি ব্রেন নিয়ে ক্যানভাসের শহর উইচিটাতে চলে যান, যেখানে উনি একটি বায়োলজিক্যাল মেডিকেল ল্যাবের সুপারভাইজার হিসেবে কাজ করতে শুরু করেন। আর সেখানে সে তার অবসর সময়ে আইনস্টাইনের ব্রেনের উপর অনেক রিসার্চ করা শুরু করেন। এরপর তিনি অনেকবার বিভিন্ন চাকরি ছেড়ে বিভিন্ন শহরে আইনস্টাইনের ব্রেন নিয়ে ঘুরতে থাকেন। অনেক বছর হয়ে যাওয়ার পরও ডক্টর হার্ভি আইনস্টাইনের ব্রেনের উপরে তেমন কোনো একটা রিসার্চ করতে পারেনি। উল্টা ওনার মেডিকেল লাইসেন্সও ক্যান্সেল হয়ে যায়। পরিস্থিতি তো এতটা খারাপ হয়ে গেছিল যে এক পর্যায়ে তাকে একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরি শুরু করতে হয়। তখনই তিনি একটি ভালো সিদ্ধান্ত নেন যে তিনি আইনস্টাইনের এই ব্রেনের বিভিন্ন অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা নিউরোপ্যাথোলজিস্টদের কাছে পাঠাবেন, এবং উনি এমনটাই করেন। 1955 সালে ব্রেন চুরি হওয়ার 30 বছর পরে 1985 সালে প্রথমবার আইনস্টাইনের ব্রেনের উপরে একটি স্টাডি প্রকাশ করা হয়। এরপর আগামী 28 বছর পর্যন্ত আইনস্টাইনের ব্রেনের উপরে অনেক নিউরোপ্যাথোলজিস্ট বিভিন্ন ধরনের স্টাডি প্রকাশ করেন। এসব স্টাডিতে বলা হয় যে আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের ব্রেন থেকে অনেক আলাদা ছিল। সবচেয়ে বড় পার্থক্য পাওয়া যায় ব্রেনের কর্পাস ক্যালোসাম অংশে। এখন এখানে জানা জরুরি যে মানুষের ব্রেন দুটি আলাদা অংশে বিভক্ত। মানুষ যে কাজ করে তা প্রথমে ব্রেনের একটি অংশে প্রসেস হয় এবং তারপর ব্রেন আমাদের শরীরের সেই অংশটিকে কাজ করার জন্য সিগন্যাল দেয়। আমাদের লেফট ব্রেন আমাদের শরীরের রাইট সাইডকে কন্ট্রোল করে, যেখানে আমাদের রাইট সাইডের ব্রেন আমাদের শরীরের লেফট সাইডকে কন্ট্রোল করে। এছাড়াও 90% মানুষ লেফট ব্রেনের সাহায্যে কথা বলা, কিছু বোঝা, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, রাইটিং অর্থাৎ লেখার জন্য ব্যবহার করে, যেখানে রাইট ব্রেনের কাছে ক্রিয়েটিভিটি, কোনো শেপকে চেনা, আর্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর রেসপন্সিবিলিটি থাকে। এখন আপনিও এটা ভাবছেন হয়তোবা যে এইসবের সাথে কর্পাস ক্যালিসামের কাজ কি।
ভাবেন আপনি আপনার কিবোর্ডে অথবা মোবাইল ফোনে কিছু টাইপ করছেন। এখন এখানে কিছু অ্যালফাবেট আপনার ডান হাত লিখতেছে আর কিছু অ্যালফাবেট আপনার বাম হাত। এখন লিখতে লিখতে আপনার বাম হাত হঠাৎ করে কোনো একটা ভুল করে বসলো, সাথে সাথে আপনার ডান হাত সেই ভুলটিকে মুছে দিল। এটার মানে হচ্ছে আমাদের ডান পাশের ব্রেনের দ্বারা যখন কোনো ভুল হলো তখন সে সাথে সাথে আমাদের বাম পাশের ব্রেনকে সিগন্যাল প্রদান করলো এবং সেই ভুলটিকে ঠিক করলো। ব্রেনের দুইটা অংশ যে জিনিসের মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেশন করে তাকেই কর্পাস ক্যালোসাম বলে। আইনস্টাইনের এই কর্পাস ক্যালোসাম সাধারণ মানুষের থেকে কিছুটা বড় ছিল, তার মানে ওনার লেফট ও রাইট ব্রেনের মধ্যে একটি স্ট্রং কানেকশন ছিল, যেটার কারণে আইনস্টাইন একই সময়ে খুব কমপ্লেক্স প্রবলেম এবং সিচুয়েশন ইমাজিন করতে পারতেন। কর্পাস ক্যালোসামের বড় হওয়ার সাথে সাথে আইনস্টাইনের প্যাট্রিয়াল সাধারণ মানুষের থেকেও আলাদা ছিল, আর গবেষকদের মতে এটার কারণেই অ্যালবার্ট আইনস্টাইনের ব্রেনে নিউরনের ফ্লো অনেক বেশি ছিল। নিউরনের বেশি ফ্লোর মানে হচ্ছে তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের পাওয়ার অনেক বেশি স্ট্রং ছিল। অ্যালবার্ট আইনস্টাইন কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম কোনো প্রকার খাতা কলম ছাড়াই নিজের ব্রেনের মধ্যেই সলভ করে ফেলত। আইনস্টাইনের নিউরন বেশি হওয়ার কারণ আরেকটি রিসার্চ পেপারেও বলা হয়েছে। যখন আইনস্টাইনের ব্রেইনের ওজন করা হয় তখন তার ওজন হয় 1230 গ্রাম, যেখানে সাধারণ মানুষের ব্রেনের ওজন প্রায় 1400 গ্রামের মতো। গবেষকদের মতে আইনস্টাইনের ব্রেনের লাইনিং অনেক পাতলা ছিল, যেটার কারণে তার ব্রেনের মধ্যে অনেক বেশি নিউরন ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও এখানে থেকে যায় যে আইনস্টাইন কি একটি স্পেশাল ব্রেন নিয়ে জন্ম নিয়েছিল, নাকি তার জন্ম হওয়ার পরে তার ব্রেন পরিবর্তন হয়। গবেষণা থেকে পাওয়া যায় যে আলবার্ট আইনস্টাইন যখন জন্ম হয়েছিল তার 5 বছর বয়স পর্যন্ত সে কোনো প্রকার কথা বলতে পারেনি, যেখানে সাধারণ বাচ্চারা 2-3 বছর বয়সেই কথা বলা শুরু করে দেয়। যখন আইনস্টাইন কথা বলা শুরু করলো তখনও তিনি খুব বেশি একটা কথা বলতে পছন্দ করতেন না, বরং তিনি বেশিরভাগ সময় নিজের চিন্তার মধ্যে হারিয়ে থাকতেন। ওনার কাছে জিনিস মুখস্থ করার ক্ষমতাও খুব কম ছিল, এমনকি ওনার সামান্য কিছু নামতা মনে রাখতেও কষ্ট হতো। উনি ম্যাথ এবং নাম্বার লজিক্যালভাবে প্রসেস করার মাস্টার ছিলেন, উনি এগুলো মুখস্থ করতে পছন্দ করতেন না। স্কুল জীবনে আইনস্টাইন বাকি সব সাবজেক্টে ফেল করতেন, কিন্তু সায়েন্স ও ম্যাথে উনি খুবই ভালো রেজাল্ট করতেন। আইনস্টাইনের বয়স যখন 12 বছর তখন তার বাসার একজন ফ্যামিলি টিচার নিজের একটি জিওমেট্রি বই ভুলে আইনস্টাইনের কাছে ফেলে যান। অবাক করা বিষয় এটা ছিল যে আইনস্টাইন মাত্র একদিনে ওই পুরো জিওমেট্রি বইটা পড়ে ফেলে এবং নিজের জিওমেট্রি কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেন। শুধু এতটুকুই নয়, মাত্র 14 বছর বয়সে তিনি ইন্টিগ্রাল ও ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এর মাস্টার হয়ে যান। ম্যাথ আর সায়েন্সে ওনার পারদর্শিতা এতই ছিল যে তিনি ক্লাসে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য হাত তুললে তখন শিক্ষকরাও ঘাবড়ে যেত, কারণ আইনস্টাইনের প্রশ্ন বেশিরভাগ সময় শিক্ষকদের মাথার উপর দিয়ে চলে যেত। ছোট বয়স থেকেই তিনি এই পুরো ইউনিভার্সের লকে একটি ছোট থিওরিতে আবদ্ধ করতে চাইতেন, আর এটাই উনি তার জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছিলেন। 26 বছর বয়সে আইনস্টাইন 4টি রিসার্চ পেপার পাবলিশ করে পুরো দুনিয়াকে অবাক করে দেন এবং এটার জন্যই তাকে পিএইচডি ডিগ্রি এবং মানব উন্নয়নের জন্য নোবেল পুরস্কার দেয়া হয়। এটা কত বড় আবিষ্কার ছিল এটার ধারণা আপনি এখান থেকেই করতে পারেন যে এখন পর্যন্ত আইনস্টাইনের সেই সব থিসিসগুলো ছাড়া সায়েন্স একদম অসম্পূর্ণ। অনেক বৈজ্ঞানিকদের মতে আইনস্টাইনের ব্রেন তার জন্মের পর বিকশিত হয়েছিল। এটার সবচেয়ে বড় কারণ ছিল যখন তিনি নিজের প্রশ্নের উত্তর পেতেন না তখন তিনি নিজের ব্রেনের মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতেন। ছোট বয়স থেকে এমন করার কারণে তার ব্রেন ওইভাবেই ডেভেলপ হওয়া শুরু হয়। আজকের দিনেও আইনস্টাইনের সেই ঐতিহাসিক ব্রেন আমেরিকার দ্য মার্টার মিউজিয়ামে সংরক্ষিত আছে, যাদের অনেক সাবধানতার সাথে মাইক্রোস্কোপিক ফিল্ম এর মধ্যে প্রিজার্ভ করে রাখা হয়েছে।